স্যার এটা মামলা আজকে শুনানি শেষ হয়নি, 17ই জুলাই শুনানি হবে। হুম হুম 17ই জুলাই পর্যন্ত হুম কাউকে আপাতত কেউ ছাঁটাই হচ্ছে না। হুম 16ই জুলাই আপাতত ছাঁটাই হচ্ছে না। হুম ওই আন্ডারটেকিং দিতে হবে যে হুম মামলায় হেরে গেলে পরে তাদের সব টাকা ফেরত দিতে হবে। এই আন্ডারটেকিংটা দিয়ে হ্যাঁ কোর্ট স্টে দিল, আর সিবিআই ইনভেস্টিগেশন চলবে। স্যার আমি যে প্রশ্নটা করব আপনাকে, যে প্রধান বিচারপতি যে বলছেন যে নিয়োগ প্রক্রিয়া যদি অবৈধ হয় তাহলে সম্পূর্ণ নিয়োগই বাতিল হয়ে যাবে, এবং সেটা তিনি অবজারভেশন দিয়েছেন, সেটা ফাইনাল শুনানির সময় ডিসাইড হবে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমরা আজকে দেখলাম যে এই যে হাইকোর্টে এতদিন ডিভিশন বেঞ্চ গঠন করা হলো, হাইকোর্ট থেকে বহুবার এসএসসি কে জানানো হলো যে তারা যাতে যোগ্য অযোগ্যদের একটা তালিকা দেয়, এতদিন তারা কোনো পরিসংখ্যান দিতে পারলো না, কিন্তু আজকে এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে এই যে 7,324 জন তারা একটা মানে অযোগ্য প্রার্থী। এইটা একটা কিরকম চাপের মুখে পড়ে বলে তারা এরকম তথ্য দিলেন আপনার মনে হয়? এটা তারা তথ্য দিয়েছি, তথ্য দেননি, তারা বলছেন আমরা করতে পারবো, করে দিতে পারি, এইসব কথা বলেছেন। চাপের মুখে তো আছেন বটেই, চাপের মুখেই তো হচ্ছে সব। স্যার এই যে এখন এটা এই যে প্রবল এই চাপের মুখে পড়ে এই যে একটা যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণের যে একটা তারা সংখ্যা বেছে নিলেন, তাহলে এতদিন কেন এসএসসি চাকরি প্রাপকদের জীবন সেটা তো তারা বলতে পারবে, সে এতদিন কেন হয়নি এসএসসি বলতে পারবে, আমরা বলবো কি করে? স্যার একটা একটা প্রশ্ন আপনাকে করব, যে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে এই যে পৃথকীকরণ করার কথা এসএসসির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে, কিন্তু ওয়েমার্কশিটের যে মিরর কপি, সেই মিরর কপি যদি এসএসসি সাইট, এগুলোই বিচার হবে, এগুলো বিচার হবে। এখন সুপ্রিম কোর্ট শুনবেন, সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়নি আজকে, যেহেতু ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য এই ইনজিমাটাটা দিয়েছে। স্যার আমার শেষ প্রশ্ন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব, যে মন্ত্রিসভার বিরুদ্ধে এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য যে মন্ত্রিসভার বিরুদ্ধে একটা তদন্ত করার কথা বলা হয়েছিল সিবিআই এর তরফে, সেই তদন্তটাও কি জারি থাকবে? সেক্ষেত্রে মন্ত্রীদেরকে ডেকে কি হ্যাঁ, তদন্ত জারি থাকবে, কিন্তু কোন রকম ওই কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না। তদন্ত করে তারপরে 16 তারিখ পর্যন্ত যা হবে, তদন্ত যদি করবে। সুপ্রিম কোর্ট 9 নভেম্বর 2023-এ যে ক্যান্ডিডেটদের স্টে দিয়েছিল 6 মাসের জন্য, সেই স্টেটাকে এক্সটেন্ড করলো till 16 জুলাই, এবং তাতে লিখে দিয়েছেন জজ সাহেব যে টেন্টেড ক্যান্ডিডেট যারা এখনো অবধি চিহ্নিত হয়েছেন ভবিষ্যতে তাদের আবার রিকভারি হতে পারে। আর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মুহূর্তে তদন্ত করতে পারবে, তবে কোনো কোয়ার্সিভ স্টেপস নেবে না। স্যার যে প্রশ্নটা করব, যে আমরা দেখলাম এতবার হাইকোর্ট থেকে বিভিন্নবার এসএসসি কে বলা হয়েছে যে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের একটি, বিশেষ করে নন টেন্টেড ক্যান্ডিডেটদের একটি যাতে পরিসংখ্যান তারা হাইকোর্টকে জমা দেন, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চও গঠন করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে তারা বলেছিলেন এরকম ধরনের কোনো তথ্য বিভাজন নাকি সম্ভব না, এবং এই কথা মাথায় রেখেই বিচার পরবর্তীতে আমরা দেখেছি গত 22 তারিখ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির জাসিদের ডিভিশন বেঞ্চ কার্যত জানিয়ে দেয় যে চাল থেকে মানে কাকড় আলাদা করা যাচ্ছে না। তো হঠাৎ করে কি করে এই কাকড় আলাদা করা সম্ভব হলো, এবং সুপ্রিম কোর্ট কি তাহলে প্রবল চাপের না, এখানে কোনো কাকড় আলাদার কোনো গল্প হয়নি। যেটা হচ্ছিল যেহেতু 25,000 ক্যান্ডিডেট গেছে, অ্যাডমিটেড কিছু ইলিগালিটিও আছে, অ্যাডমিটেড কিছু নন ইলিগাল ক্যান্ডিডেটও আছে, মানে যাদের কোনো ইলিগালিটি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়নি। সেজন্য এত বড় একটা ফিগার বলে 16ই জুলাই পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্যার একটা প্রশ্ন তো করতেই হচ্ছে যে এই যে অযোগ্যদের এবং যে একটা পরিসংখ্যান পৃথকীকরণ করার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এই সুপ্রিম কোর্ট বলছি এসএসসির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে পৃথকীকরণ করতে পারবেন তারা বলছেন, কিন্তু এসএসসির যে সাইট, অফিসিয়াল সাইট, সেখানে যদি এই ওএমআর শিটের মিরর কপি যেখানে নেই, সেখানে পৃথকীকরণ কিভাবে করা যাবে? যদি সেটা অফিসিয়ালি ওএসসি করে অনেকটা সুবিধা হতো, সেটা করছে না বলেই যত রাজ্যের এই লিগাল ডিসপিউটস গুলো তৈরি হচ্ছে। একটা প্রশ্ন তো স্যার করতেই হচ্ছে যে এতদিন এই যে সুদীর্ঘ প্রতীক্ষা, এটা কি কোথাও গিয়ে এই যারা চাকরি প্রাপক, যারা চাকরি হারা, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের জীবন নিয়ে ছেলে খেলা হয়ে যাচ্ছে না একটা এসএসসির মতো সর্বোচ্চ? যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছেই। তারা তো মানে তাদের জীবনটা তো পুরো শেষ হয়ে গেল, রাস্তায় বসে 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 বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের পুরো লাইফটাই শেষ হয়ে গেছে।
স্যার, একটা প্রশ্ন করব। এই যে আমরা জানতে পেরেছিলাম যে আগের যেটা হাইকোর্ট থেকেও বলা হয়েছিল যে এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যে ক্যাবিনেট পেছনে ছিল, বলা হয়েছিল প্রয়োজনে মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত তাদেরকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সেক্ষেত্রে সেই রায়ও কার্যত আজকে বহাল থাকলো এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন যে মানে সেই রায় কোথাও গিয়ে সেই রায়ে কোনো স্থগিতাদেশ নয়। সেক্ষেত্রে কি বলবেন? তাহলে কি মন্ত্রিসভার সদস্যদেরকে ডেকে জিজ্ঞাসা করবে সিবিআই? কিন্তু কোনো পুলিশ সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু এখনই অ্যারেস্ট করতে পারবে না, মানে নট টু টেক কোয়ার্সিভ স্টেপ, এটা অর্ডারের মধ্যে হয়েছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, আগামী আগামী এই যে 16ই জুলাই আগামী শুনানি হতে চলেছে, কি মনে হয় আপনার এই মামলা কোন দিকে যেতে পারে যদি আনুমানিক বিচারে শুনানি হোক, আমরা তো আমাদের বক্তব্য পেশ করব, তারপরে দেখা যাক কি হয়। তবে কোর্ট এটা ধরেছে যে বেশ কিছু ইলিগাল অ্যাপয়েন্টিং আছে, যার জন্য এই অর্ডারটা রেকর্ড করে দিয়েছে যে যারা যারা ইলিগাল অ্যাপয়েন্টি তাদের ভবিষ্যতেও রিকভারির জন্য সুপ্রিম কোর্ট বলতে পারে। স্যার, কোথাও গিয়ে এটা জানানো হলো যে এই যে প্রয়োজনে যদি এইটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কথা বলেন যে যদি সম্পূর্ণ নিয়োগ মানে বেনিয়ম ভাবে নিয়োগ হয়ে থাকে তাহলে মানে তাহলে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সেটাই বাতিল হয়ে যাবে। আর সেক্ষেত্রে কি বলবেন? যদি আলটিমেটলি সেগ্রিগেশন সম্ভব না হয় সেই ক্ষেত্রে বাতিল হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। আর আমরা তো বারবারই বলছি যে সেগ্রিগেশন করা হোক। কোথাও গিয়ে যদি এই মানে যদি এই বিভাজন সম্ভব হয়, আপনারা কি মনে করছেন যারা চাকরি হারা তাদের জন্য কোথাও গিয়ে একটা আশার আলো থাকছে? বিভাজন সম্ভব হলে যেটা বাদ যাবে সেইখানে আবার নতুন করে নেওয়া হবে, এরকমই প্রেয়ার সুপ্রিম কোর্টের কাছে রাখা হবে।